বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। কন্টিনিউ আমার উপর তখন থেকে অ্যাটাক হয়ে যাচ্ছে, কতক্ষণ থেকে কন্টিনিউ অ্যাটাক হয়ে যাচ্ছে। जैसे कि भाजपा प्रत्याशी राहुल लोहार जी का आरोप है कि हम लोग लड़ाई में हैं, हम लोग छोड़ नहीं रहे मैदान, चाहे कुछ भी हो जाए। मादरिया के जनता के लिए हम लोग यहाँ पे लड़ेंगे, जितना हो सके हम लोग लड़ेंगे, हम लोग छोड़ेंगे नहीं, जो भी हो। हम लोग का कंटिन्यू जब से मुन्नाई में आया, हम लोग को 62 में भी हम लोग को ऊपर अटैक किया गया, गाड़ी में मारा गया, मेरा हाथ में यहाँ पे मारा गया, मैं गाड़ी पे बैठा हुआ था, कैमरा में सब रिकॉर्ड है। फिर मैं 62 नंबर बूथ पे गया, वहाँ पे भी लिटरेरी सबके सामने, पुलिस के सामने मुझको धक्का दिया गया, मुझको साइड किया गया, गाली दिया गया, कुछ नहीं हुआ। फिर हम लोग आ रहे थे, पुलिस का गाड़ी भी पीछे था और मेरा गाड़ी में अटैक हुआ। और वहाँ पे साकी एक महिला भी थी, महिला भी देखिए पुलिस आ रहा है भूमिका কোর্ট পর্যন্ত ডেকে নিয়ে যাবো। এইসব নোংরামি বন্ধ করতে হবে। সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে স্যাবলাম হচ্ছে, স্যাবলাম করবেন না। আমি সবাইকে বলে দিয়েছি প্রথমেই যে ফোন নিয়ে স্যাবলাম হচ্ছে, ফোন কিন্তু নিয়ে নেবে আমি বলিনি। বলে ডিউটি গার্ড, দেখা ডিউটি গার্ড এই মাত্র ঢুকে বলো, এই মাত্র কেন ঢুকবে? বেশি দিয়ে ঢুকবে, আপনি আলাদা করবেন না না এখন তো ফোন দিয়ে ঢুকে যাবে, বেশি দিয়ে ঢুকবে না আলাদা করব আমি বারণ করে দিয়েছি প্রথমেই। কোর্ট পর্যন্ত ডেকে নিয়ে যাবো, আপনাকে বলে দিয়ে এলাম। বাড়াবাড়ি কম করে, বেশি ভেঙে চুরে দিয়ে যাবো, বাড়াবাড়ি কম করবেন একদম। একদম নিরপেক্ষ ভোট হবে, নিরপেক্ষ হচ্ছে একেবারে কোনো ডিস্টার্ব হচ্ছে না, একদম লাস্ট বলে গেলাম আপনাকে, ওয়ার্নিং দিয়ে গেলাম আপনাকে। কোনো ডিস্টার্ব হচ্ছে না, একটু কোনো সমস্যা হয় না। ফোন নিয়ে ভেতরে বসে ফোন করছে গুন্ডা টাকার জন্য। আপনি ছাপা ভোট দিচ্ছিলেন কেন? আপনি ছাপা ভোট দিচ্ছিলেন কেন? কার্ডটা দেখান। ছাপা ভোট দিচ্ছিলেন কেন? ছাপা ভোট দিচ্ছিলেন, কার্ডটা দেখান না, কার্ডটা দেখান, কার্ডটা দেখান, কার্ডটা দেখান, আপনার কার্ডটা দেখান, কার্ডটা ছাপা ভোট দিচ্ছিলেন কেন? ছাপা ভোট দিচ্ছিলেন কেন? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? কার্ডটা দেখান, আপনি এজেন্টের পরিচয় দিয়েছেন, কার্ডটা দেখান, আপনি কার্ডটা দেখান, এজেন্টের পরিচয় দিয়েছেন, দেখুন কার্ড, এজেন্টের পরিচয় দিয়ে এনেন, ধরুন আপনার এজেন্টের কার্ড, ধরুন আপনার এজেন্টের কার্ড, ধরুন ধরুন এজেন্টের কার্ড, ধরুন এজেন্টের কার্ড। দেখলেন উপনির্বাচন 6টি কেন্দ্রে, তার সামগ্রিক ছবিটা কি দেখলেন নৈহাটি থেকে মাদারিহাট? ফাইনালি পাইনি, তবে পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে। শুধু হাওড়াতে কিছুটা আইএসএফ সিপিএম লড়ার চেষ্টা করেছে, পারেনি খুব একটা। বাকি সর্বত্রই হাওড়াতেও বিজেপি লড়েছে, মূলত হিন্দু এলাকাতে। আর বাকি জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করেছেন এবং বুথগুলো লুট করতে পারেনি। তবে যে কায়দাতে পুলিশ গতকাল বিকাল থেকে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা, ভয় দেখানো, চমকানো, থানায় বসিয়ে রাখা। মেদিনীপুরে তো আমাদের রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে অ্যারেস্ট হয়েছে, মিথ্যা মামলায় ফরওয়ার্ড করেছে। 25 জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে। ওখানে ধৃতিমান বলে একটা ভাইপোর চাকর আছে, ওই করেছে। আর রুদ্রাংশু বেরা দাঁতনের নেতাকে রিমান্ডে নিয়ে চেয়েছে 5 দিনের জন্য, ও স্ত্রী হাইকোর্টে রিটও করেছে। ঠিক একইভাবে একজন আদিবাসী প্রার্থী রাহুল লোহার, তার গাড়ি ভাঙা হয়েছে, তার সঙ্গে থাকা লোকেদের উপর আক্রমণ করা হয়েছে এবং কিভাবে সন্ত্রস্ত করা হয়েছে তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি। গত 4টি উপনির্বাচনে তৃণমূল যে ব্যাপকভাবে হিন্দু ভোটারদের আটকে ছিল, এবারে আংশিকভাবে হয়তো সফল হয়েছে, কিন্তু ওই একই কায়দায় রানাঘাট, বাগদা, রায়গঞ্জের মতো সম্পূর্ণ হিন্দু ভোটকে আটকাতে পারেনি। হিন্দুরা প্রায় 70% বেরিয়ে ভোট করার চেষ্টা করেছেন এবং ইলেকশন কমিশন অবজারভার
এবং এখানকার সিও মমতার ক্যাডার আরিজ আফতার, এদের ভূমিকা অত্যন্ত জঘন্য ছিল। ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ভালো ছিল, বিশেষ করে তালডাংরা এবং মেদিনীপুরে, কিছুটা নৈহাটিতে। কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে, হাড়োয়াতে, মাদারিহাটে। তাই সামগ্রিকভাবে এই জানকারিগুলো, ইনফরমেশনগুলো আমি আপনাদের দিচ্ছি, কিন্তু আসল নির্বাচনটা 26-এ হবে এবং 26-এর নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডু অর ডাই, আমরা সেটা করে দেখাবো। মানুষ জোট বাঁধছেন। বলছি ডব্লিউবিটিসির যে কর্মচারী রয়েছে তাদের 10% বেতন কম পেয়েছে, অনেকদিন আগে করেছে, 1 মাস আগে করেছে। ভিখারি সরকার এটা করবে? মানে তাদের চিন্তার আপনার ট্যাবের টাকা চলে যাচ্ছে বিহারে, বাংলাদেশে। সিসিটিভির দাম 3.5 লক্ষ টাকা। সবাই বলতো কয়লা বালি পাথর টাথর খায়, এখন ট্যাব খাচ্ছে, সিসিটিভি খাচ্ছে। দিকে আবাস নিয়ে দুর্নীতির বিক্ষোভ। মোদিজি 45,000 কোটি টাকা দিয়েছেন, 40 লক্ষ আবাস তৈরি হয়েছে বলে রিপোর্ট করে দিয়েছে, কেউ বাড়ি পায়নি। আমরা ফাইনাল লিস্টের অপেক্ষায় আছি। ফাইনাল লিস্ট প্রকাশ হলে চোরেদের নাম থাকলে পাকা বাড়ি সহ আমরা ব্যবস্থা নেওয়ার জন্য যা করার করব। আর যতজনের বাড়ি নেই পাওয়ার যোগ্য, কোনো দল না দেখে তাদের সকলকে বাড়ি দিতে হবে মমতা ব্যানার্জিকে। এই দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশের পরে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত ব্যাপক আন্দোলনের রূপরেখা তৈরি করছি। মেদিনীপুরে আপনি যে অভিযোগ করেছেন বাড়ি ঘিরে রাখার বা গৃহবন্দী করে রাখার, কমিশন জানাচ্ছে সেক্টর অফিসার গিয়েছিলেন, কিউআরটি গেছিল। কখন গেছিল? আপনাদের রিপোর্টার অমিতাভ রথ, এবিপি আনন্দের, ওর বাড়ি থেকে দেখিয়ে দিয়েছে এবং সে কারণে ধৃতিমান অমিতাভ রথকে ধমকেছে ফোন করে। আমি বলছি, আপনার রিপোর্টার বলবে না, আমি আপনার চ্যানেলকে বলছি, অমিতাভ রথের একটা ফোন ইন নিন, যে বিরোধী দলনেতা বলছেন এসপি পশ্চিম মেদিনীপুর ধৃতিমান আপনাকে ধমকেছে। আপনার এবিপি আনন্দের ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আর আমি যখন ভিডিও পোস্ট করি, বাড়ি ঘেরা ছিল রাজ্য পুলিশে। কমপ্লেন হওয়ার পরে ওই সেক্টর কিউআরটি, ওটা আরিজ আফতাবের কথা, তো মমতার একটা চাকর 31শে ডিসেম্বর রিটায়ার করবে, ওই সিও অফিসে আমরা গিয়ে গঙ্গা জল আর গোবর জল দিয়ে পরিষ্কার করে আসবো, তারপরে মমতাকে একটা পোস্ট দেবে। ওই জন্য এসব ঘটনায় অভিযুক্ত বলল গোপ পাকাতে পাকাতে তৃণমূল করি। সিতাইতে ওই জগদীশ বাসনিয়ার যে বাড়ির লোক যে দাঁড়িয়েছে, তারও তো সব ভুলভাল। যাই হোক, তিনি সেন্ট্রাল ফোর্সকে ডিকটেট করছেন। আমি সেন্ট্রাল ফোর্সের যারা বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ ছিল, তাদেরকে আমি এক্স স্যান্ডেলে দিয়েছি যে আপনারা কেন এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন না। মনোজ টিগ্গাকে ঘুরতে দেওয়া হয়নি, বিজেপি এমএলএদেরকে মাদারিহাটে ঢুকতে দেওয়া হয়নি, দীপক বর্মন, নিখিল রঞ্জন দে, বিশাল লামা, মনোজ ওরাও, কৌশিক রায়দের। অথচ জগদীশ বাসনিয়া তিনি কনভয় নিয়ে, গুন্ডা নিয়ে সিতাইর সব বুথে বুথে ঘুরে বেরিয়েছেন। লোক সব দেখেছে, এখন কোনোটা মিথ্যা নয়। সিতাইতে কর্মাধ্যক্ষ তিনি সব হান্নান মোল্লা এদিকে আর ওদিকে লক্ষণ শেখ, যা বলতো তাই করতো। তাদেরও মাতব্বরি দেখেছি, সে মাতব্বরিগুলো এখন নেই, শেষ হয়ে গেছে। যারা এগুলো করবে না তাদের অবস্থা একই রকম হবে। গতকাল যে আমি আপনাকে বলছি, পৃথিবীটা গোল, যা হিসাব এই জন্মে হয়ে যাবে, পরের জন্মে কিছু হবে না। আর একটা প্রবাদ বাক্য আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যারা বলছেন তাদের হিসাব ঠিক সময় জনগণই করে দেবে, জনগণই করে দেবে। গতকাল একজন শিশু মারা গেল পথ দুর্ঘটনায়, দুটো দিক উঠে এলো। এক হচ্ছে অটো চালক এবং মা আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে। আমি কালকেই বলেছি, পুলিশ নিয়ে যায়নি বলে অ্যাডমিশন করেনি, অমানবিক। দ্বিতীয় আমি বলেছি, পিসি ভাইপো গেলে ইস্টার্ন বাইপাস থেকে এয়ারপোর্ট কি অবস্থা থাকে দেখে আসবেন। আগামীকাল মাননীয় পিসি যখন উত্তরবঙ্গ থেকে নামবেন দমদমে, আপনি আপনার 4টে ক্যামেরা নিয়ে লেক টাউন, বাগুইহাটি, চিংড়িঘাটায় থাকবেন, দেখবেন কি ট্রাফিক থাকে।
এই রাজ্যের পুরো ব্যবস্থাপনাটা, পুলিশের কাজটা হচ্ছে পিসি ভাইপোর সেবা করা। এখানে যেমন পুলকের ঘরে বাজার করে এখানকার এসে, আর যত গরু হাঁটিয়ে হাঁটিয়ে আনা হয় ঝাড়খণ্ড থেকে, সব গরুকে উলবেড়িয়ার ঘাট আর এখানে গাদিয়াড়ার ঘাটে এখান থেকে নৌকায় তুলে ওই ভাইপোর ডায়মন্ড হারবার দিয়ে গোসাবা হয়ে বাংলাদেশে বিক্রি করে। আর পুলিশ পার গরু 2000 টাকা করে তোলে। রাত্রে চলুন আমার সঙ্গে, সারা রাত ধরে হাজার হাজার গরু নিয়ে যাচ্ছে হাঁটিয়ে হাঁটিয়ে। এগুলো সব বন্ধ হবে। যোগী আদিত্যনাথজি ইউপিতে বন্ধ করেছে, হেমন্ত বিশ্ব শর্মা আসামে বন্ধ করেছে, 26 সালে আমরা বাংলাতে বন্ধ করব। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম, শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম আমার ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল।
আরও ইচ্ছা আছে 6টা লাগানো, যদি সংস্থান হয় তাহলে করব।